হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি মেট ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। তবে আজকের মলিকিউলার অরবিটাল থিওরি নিয়ে আমি কিছু ডিসকাস করব, কারণ কিছু কিছু স্টুডেন্ট আমাকে জানিয়েছে মলিকিউলার অরবিটাল থিওরি নিয়ে কিছু ডাউটস রয়েছে। তো আজকের কোনো এমসিকিউ ক্লাস নয়, আজকের ক্লাসটি সম্পূর্ণ থিওরি রিলেটেড বা কনসেপচুয়াল। যারা মনে করো নিজেদের এই মলিকিউলার অরবিটাল থিওরি কনসেপ্ট একটু কম আছে বা মনে করো আরও স্ট্রং করার দরকার আছে, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ সম্পূর্ণ ফ্রি কিভাবে তোমরা পাবে সেটা আমি ভিডিওর শেষে বলবো। ঠিক আছে, তাহলে প্রথম থেকে ভিডিও দেখতে থাকো এবং একটা একটা করে কনসেপ্ট ধীরে ধীরে বুঝতে থাকো। যদি কারো কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, তোমাদের ডাউট আমি নেব। ওকে, তাহলে কি আছে, ক্লাস শুরু করা যাক। মলিকিউলার অরবিটাল থিওরি বা আণবিক কক্ষক তত্ত্ব। আণবিক কক্ষক তত্ত্ব প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন কে? দুজন বিজ্ঞানী, একজনের নাম হুন্ড আর একজনের নাম মুলিকান। ক্লিয়ার? তবে তোমাদের একটা কোয়েশ্চেন আছে যে আণবিক কক্ষক কি বা মলিকিউলার অরবিটাল কি? শুনেছ সবাই পারমাণবিক কক্ষক, মানে পরমাণুর মধ্যে অবস্থিত কক্ষক। কক্ষক কি? যেখানে সর্বাধিক বা ম্যাক্সিমাম প্রবাবিলিটি টু ফাইন্ড অ্যান ইলেকট্রন, মানে যে অঞ্চলে পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের বাইরে যে অঞ্চলে একটি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, সেই অঞ্চলকে বলা হয় পরমাণুর পারমাণবিক কক্ষক। তাহলে আণবিক কক্ষক কাকে বলা হবে? আণবিক কক্ষক হলো একটি নতুন ধরনের ইলেকট্রনীয় কক্ষক। কিভাবে সৃষ্টি হয়? যখন দুটো পরমাণু পরস্পর যুক্ত হয় তখন পরমাণুর মধ্যে পারমাণবিক কক্ষক এই ধারণা লোপ পেয়ে যায়, অণুর মধ্যে আণবিক কক্ষক এই ধারণাটি প্রকাশ পায় বা নতুন একটি ইলেকট্রনীয় কক্ষের সৃষ্টি হয়। মনে করো হাইড্রোজেন পরমাণু, তার একটা কক্ষক হচ্ছে 1s, কিন্তু এটা বললাম পরমাণু পরমাণু কিন্তু যদি বলি H2, এটা কি? এটি একটি অণু। তাহলে পরমাণুর মধ্যে যে 1s এটি হলো পারমাণবিক কক্ষক, আর পরমাণু যুক্ত হয়েছে অণু গঠন করেছে H2, এর মধ্যে যে ইলেকট্রনীয় কক্ষক রয়েছে সেটি হলো আণবিক কক্ষক। ক্লিয়ার? তবে আণবিক কক্ষক কি বা কিভাবে গঠন হয় সেটা দেখতে হলে তোমাদের আমার সাথে যুক্ত থাকতে হবে। ওকে, ভিডিও দেখতে থাকো, ধীরে ধীরে এই সম্পর্কে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হতে থাকবে। তাহলে আমি এমনি রাফ একটা আইডিয়া দিলাম। অণুর মধ্যে যে ইলেকট্রনীয় কক্ষক বর্তমান তাদের বলা হবে আণবিক কক্ষক। নেক্সট আসছি কিভাবে আণবিক কক্ষকগুলো গঠন হয়, যেটা তোমাদের কোয়ারি ছিল যে আণবিক গঠন মানে আণবিক কক্ষকগুলো গঠন হয় কিভাবে। পরমাণু যুক্ত হয়ে গেল, অণু তৈরি হয়ে গেল, তাহলে আণবিক কক্ষক কিভাবে তৈরি হবে? যখন পরমাণু যুক্ত হয় তখন পরমাণুর মধ্যেকার যে পারমাণবিক কক্ষকগুলি তারা পরস্পর মিলিত হয়। কিভাবে? এই যে লেখা আছে রৈখিক সমন্বয়, যেটিকে আমরা বলে থাকি LCAO মেথড, লিনিয়ার রৈখিক কম্বিনেশন সমন্বয় অ্যাটমিক অরবিটাল, মানে পারমাণবিক কক্ষক। অর্থাৎ পরমাণু যুক্ত হওয়ার সময় পারমাণবিক কক্ষকগুলির রৈখিক সমন্বয়ের ফলে আণবিক কক্ষক গঠিত হয়। ক্লিয়ার হয়েছে? এবার তোমরা জানো পারমাণবিক কক্ষগুলোকে আমরা তরঙ্গ অপেক্ষকের সাহায্যে প্রকাশ করে থাকি। তাহলে আণবিক কক্ষকগুলোকে কিভাবে প্রকাশ করব? হ্যাঁ, পারমাণবিক কক্ষকগুলোকে তরঙ্গ অপেক্ষক সাই দিয়ে চিহ্নিত করে থাকি, আর আণবিক কক্ষকগুলোকেও আমরা সাই দিয়ে চিহ্নিত করে থাকি ঠিকই, কিন্তু পাশে এই যে সাফিক্স এ সাফিক্স বি মানে অ্যান্টি বন্ডিং এবং বন্ডিং হিসেবে প্রকাশ করে থাকি। অ্যান্টি বন্ডিং কি, বন্ডিং কি? অ্যান্টি বন্ডিং হলো অননুবন্ধী আণবিক কক্ষক, বন্ডিং হলো অনুবন্ধী আণবিক কক্ষক। কি? দেখতে থাকো, জানতে পারবে। তো যদি রৈখিক সমন্বয় ঘটে থাকে কোনো দুটি পারমাণবিক কক্ষকের,
তাহলে সেই রৈখিক সমন্বয় দুভাবে ঘটতে পারে। একটা হলো যোগ মানে সমষ্টি দ্বারা, দ্বিতীয় হলো বিয়োগ অর্থাৎ সাবট্রাক্ট দ্বারা। হয়েছে? তো যোগ আর বিয়োগ কিভাবে হচ্ছে? যখন তরঙ্গ অপেক্ষক দুটি যুক্ত হয়ে যাবে তখন বন্ডিং অর্থাৎ অনুবন্ধী আণবিক কক্ষকের সৃষ্টি হবে। আর যখন তরঙ্গ অপেক্ষক দুটি পরস্পর বিয়োগ হয়ে যাবে তাদের সমন্বয়ের ফলে অননুবন্ধী বা অ্যান্টিবন্ডিং মলিকিউলার অরবিটাল বা অ্যান্টিবন্ডিং আণবিক কক্ষক উৎপন্ন হবে। কিভাবে? ছবি দেখলে আরো স্পষ্ট হবে। দেখো, তরঙ্গ অপেক্ষক দুজনেই দেখতে পেয়েছো বিস্তার সমান, কিন্তু যখন তারা যুক্ত হলো তাদের মধ্যে বিস্তার কি বৃদ্ধি পেয়ে গেল। এটা হলো বন্ডিং মলিকিউলার অরবিটাল। আবার দেখো দুজনের বিস্তার কি হলো, দেখো মাইনাস হয়ে গেল। এবার তোমরা বুঝবে কি করে প্লাস মাইনাস। দেখো দুজনের এই যে ফেজ বা দশা, এটা দেখো ওপরের দিকে আছে, এটা দেখো নিচের দিকে আছে। আর এখানে দেখো এটা ওপরের দিকে আছে, এটাও ওপরের দিকে আছে। মানে সবগুলো এরা একই দশা সম্পন্ন। যে তরঙ্গগুলো যুক্ত হয়েছে তারা সবাই একই দশা সম্পন্ন। মানে যখন দুটো যে তরঙ্গ পরস্পর যুক্ত হয়েছে প্রত্যেকে ধনাত্মক অক্ষ থাকলে প্রত্যেকেই ধনাত্মক অক্ষ, যখন ঋণাত্মক অক্ষ থাকবে প্রত্যেকেই ঋণাত্মক অক্ষ। কিন্তু এখানে দেখো একজন ধনাত্মক একজন ঋণাত্মক, একজন ঋণাত্মক একজন ধনাত্মক। ক্লিয়ার? তাহলে এদের যে যোগ হবে বা সমন্বয় হবে সেখানে সমষ্টি হবে না, সেখানে বিয়োগ হয়ে যাবে, বা এটাকে আমরা বলি ডিস্ট্রাকটিভ। একটা হচ্ছে কনস্ট্রাকটিভ আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ। এটা হলো ডিস্ট্রাকটিভ। কেন বললাম? দুটো তরঙ্গ অপেক্ষকের যে বিস্তার দেখছি এখানে দশার পার্থক্য রয়েছে। অ্যান্টিবন্ডিং হলে দেখো তাদের বিস্তার কমে গেল। বোঝা গেছে? তাহলে এবার এখান থেকে একটা কোয়েশ্চেন এসে যায়, কোনো অণুর গঠনে কোনটি সহায়ক, বন্ডিং ও মলিকিউলার অরবিটাল নাকি অ্যান্টিবন্ডিং মলিকিউলার অরবিটাল? কোনটি সহায়ক হবে? ঠিকই ধরেছ যে বন্ডিংটাই হবে বেশি ফেভারেবল বা সহায়ক। কেন? কারণ এখানে দুটো কক্ষকের মধ্যে অভিলেপনের মাত্রা অনেক বেশি থাকে। অভিলেপনের মাত্রা বলতে বুঝতে পেরেছো যে এই যে দেখো দুটো একই দশা সম্পন্ন তরঙ্গ অপেক্ষকগুলো মিলিত হয়েছে। ঠিক আছে, এবার আসি নেক্সট। এখানে আমি দেখিয়েছি দেখো পারমাণবিক কক্ষকগুলোর 3D যে পিকচার, দুটো এস যদি যুক্ত হয় বন্ডিং হলে কি হবে দেখো, ঠিক দুজনের মধ্যে মিলন হয়েছে মানে যোগ হয়ে গেছে, তার ফলে বন্ডিং তৈরি হয়েছে। আর দেখো বিয়োগ হয়ে গেছে, তাই দুজন আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আগেরটাতে যেমন আমরা দেখেছিলাম দেখো বিস্তার বৃদ্ধি পেয়েছে, এটাতে হ্রাস পেয়েছে, এখানেও ঠিক একই বিস্তার দেখো বৃদ্ধি পেয়েছে দুজন মিলিত হয়ে, আর এখানে দেখো বিয়োগ হয়ে গিয়ে বিস্তার হ্রাস পেয়েছে। এইবার দেখো পি পারমাণবিক কক্ষকের সমন্বয়, আগেটা ছিল এস। পি পারমাণবিক কক্ষক কিভাবে সমন্বয়ে গঠিত হবে আণবিক কক্ষক? দেখো পিএক্স পিওয়াই পিজেড। একটা বিষয় খেয়াল করো, যখন এস আণবিক কক্ষক যুক্ত হয়েছিল সেখানে দেখো এস কক্ষকের আমরা জানি কোনো রকম ডিরেকশন নেই, কারণ এটি কি গোলক আকৃতির বা স্ফেরিক্যাল গোলক আকৃতির। তো দেখো এখানে স্টেপটা কেমন হয়েছে। কিন্তু যখন আমরা পি পারমাণবিক কক্ষকের সমন্বয় দেখব, এখানে দেখো পির আমরা জানি তিনটে অরবিটাল থাকে। দেখো এক্স ওয়াই জেড তিনটে অরবিটাল রয়েছে, সরি তিনটে অ্যাক্সিস রয়েছে। আর পি অরবিটাল যেগুলো তাদের নির্দিষ্ট লোব আছে, কিন্তু এস অরবিটালের কোনো লোব নেই। এবার এখানে তিনটে দেখো কিভাবে সংঘর্ষ তাদের মধ্যে হতে পারে। দুটো পি যদি মুখোমুখি সংঘর্ষ হয় তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে সিগমা বন্ড ফর্ম করবে, কিন্তু এসের ক্ষেত্রে দেখো এখানে সবগুলোই সিগমা বন্ড হবে, কোনো পাই হবে না। কেন? এখানে হেড অন কলিশন বা মুখোমুখি মুখোমুখি সংঘর্ষ হয়ে থাকে। ক্লিয়ার? মুখোমুখি কি কলিশন হয়ে থাকে। ওকে, আর এখানে দেখো পি জেড মুখোমুখি সংঘর্ষ হয়েছে,
তাই তাদের এখানে কি দেখলাম, বিস্তার বৃদ্ধি পেয়েছে। কিন্তু পিএক্স পিওয়াই এদের মধ্যে দেখতে পেয়েছো, দেখো ল্যাটারেল বা পার্শ্বীয়, এরা দুটো সমান্তরাল আছে, এরা দুজন সমান্তরাল ভাবে ওভারল্যাপ করবে বা অভিলেপিত হবে। তাই এদের ক্ষেত্রে কি হবে, পাই অরবিটাল তৈরি হবে। মাথায় ঢুকেছে? তাহলে কি বললাম, যখন সিগমা অরবিটাল দুটো মুখোমুখি সংঘর্ষ হবে, আর সিগমা অরবিটাল যখন দুটি এস কক্ষক সংঘর্ষ হবে, তারা সর্বদা মুখোমুখি সংঘর্ষে জড়িত থাকবে। কিন্তু পি অরবিটাল যখন পরস্পর যুক্ত হবে, তখন তারা কি জেড বরাবর মুখোমুখি সংঘর্ষ হবে, আর পিএক্স বরাবর কি দেখা যাবে, ল্যাটারাল বা পার্শ্বীয় ভাবে অভিলেপিত হবে বা ওভারল্যাপ ঘটবে। যখন মুখোমুখি সংঘর্ষ হবে, হেড অন কলিশন হবে, তখন সিগমা বন্ড ফর্ম করবে, সিগমা বন্ড। আর যখন ল্যাটারাল বা পাশাপাশি ওভারল্যাপ হবে, এই যে দুটো দেখতে পাচ্ছ পাশাপাশি ওভারল্যাপ হয়েছে সমান্তরাল ভাবে, তখন কি হবে, পাই বন্ড গঠন হবে। এবার তোমাদের মাথায় আসছে একটা প্রশ্ন হয়তো, যে আগের ছবিতেও দুটো এস কক্ষক দুটো সংঘর্ষ হয়েছে, তার ফলে বন্ডিং অ্যান্টি বন্ডিং তৈরি হয়েছে। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে, যতগুলো পারমাণবিক কক্ষক মিলিত হবে ঠিক ততগুলোই আণবিক কক্ষক উৎপন্ন হবে। অর্থাৎ এখানে দেখো, একটা এস একটা এস, মোট দুটো এস মিলিত হয়েছে বা দুটো পারমাণবিক কক্ষক মিলিত হয়েছে, তাই দুটো আণবিক কক্ষক উৎপন্ন হয়েছে। দেখো সিগমা আর একটা হচ্ছে সিগমা স্টার। সিগমাকে আমরা কি বলি, বন্ডিং, আর সিগমা স্টারকে কি বলি, অ্যান্টি বন্ডিং। এটা আমাদের মনে রাখতে হবে যে যতগুলি পারমাণবিক কক্ষক মিলিত হবে ঠিক ততগুলোই আণবিক কক্ষক উৎপন্ন হবে। দেখো এখানে পি দুটো পি মিলিত হয়েছে, দেখো দুটো আণবিক কক্ষক তৈরি হয়েছে, দুটো পি মিলিত হয়েছে, দুটো আণবিক কক্ষক তৈরি হয়েছে, দুটো পি মিলিত হয়েছে, দুটো আণবিক কক্ষক উৎপন্ন হয়েছে। আচ্ছা, এটা মনে রাখবে, এটা কিন্তু একটাই আণবিক কক্ষক, তাকে দেখতে এইরকম। ক্লিয়ার? তো যখন পি মোট, তাহলে পি কতগুলো, 1 2 3, পিএক্স পিওয়াই পিজেড, তিনটে পি থাকে, এইভাবে তো তিনটে পি থাকে। আর দুটো পরমাণুর মোট তিনটে ছটা পি, তাহলে মোট কতগুলো আণবিক কক্ষক তৈরি হবে, দেখো 6টা তৈরি হবে, 1 2 3 4 5 6। আশা করি ক্লিয়ার হয়েছে। যতগুলি পারমাণবিক কক্ষক মিলিত হবে ততগুলি আণবিক কক্ষক তৈরি হবে। নেক্সট কি আছে, পারমাণবিক কক্ষক সমূহের রৈখিক সমন্বয় সাধনের শর্ত। এখনই বললাম যে রৈখিক সমন্বয় সাধনের ফলেই আণবিক কক্ষকগুলো তৈরি হয়, কিন্তু তার জন্য কিছু শর্ত বা কন্ডিশন মেনটেন করতে হবে। কি কন্ডিশন? অবশ্যই যে শক্তি স্তরগুলো মিলিত হবে তাদের যেন সমান শক্তি বা এনার্জি সেম হয়, বা সমতুল্য শক্তি হলেও হবে। মানে যে দুটো পারমাণবিক কক্ষক, মনে করো 1s এর সঙ্গে 3d, কখনোই ওভারল্যাপ পসিবল নয়, ঠিক আছে। 2s এর সঙ্গে 2p হতে পারে, 1s এর সঙ্গে 1s হতে পারে, ক্লিয়ার। কিন্তু 1s এর সঙ্গে 3d, এটা এনার্জি ডিফারেন্স অনেক বেশি, তাই এখানে ওভারল্যাপ হওয়া পসিবল নয়, তাই আণবিক কক্ষকও গঠন হবে না, ঠিক আছে। নেক্সট কি আছে, সংযোজী পরমাণুদ্বয়ের যে পারমাণবিক কক্ষকগুলি মিলিত হবে আন্তঃনিউক্লীয় অক্ষের সাপেক্ষে সেগুলি প্রতিসম হওয়া দরকার। দেখো এখানে এস আর পি, 2s 2p মিলিত হয়েছে, তাদের আন্তঃনিউক্লীয় অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে কিনা দেখবো। কি করে বুঝবো? এই যে একটা আন্তঃনিউক্লীয় অক্ষ, যদি এটা আর এটা একই চিহ্ন যুক্ত হয় তাহলে বুঝবো এটা প্রতিসম। দেখা গেল এই রেখা এটা প্লাস হলো আর এটা মাইনাস হলো, তখন এটা প্রতিসম হবে না। ক্লিয়ার? এই দেখো এখানে ছবি দেখো, 2s প্লাস, দেখো ঠিক ওপরে প্লাস,
এটা নয়, এইটা ওভারল্যাপ হচ্ছে, ঠিক আছে, মানে এই দুজন ওভারল্যাপ হচ্ছে। কিন্তু এখানে দেখো এটা প্লাস, এটাও প্লাস, কারণ এস জানি আমরা একই দশা সম্পন্ন। পির দেখো এটা প্লাস, এটা মাইনাস, তার মানে এখানে প্লাস প্লাস হচ্ছে ঠিকই, কিন্তু এই প্লাস মাইনাস এটা অভিলেপন বা ওভারল্যাপ পসিবল নয়। বোঝা গেছে? তাহলে প্রতিসম বিষয়টা কি, যদি এই যে আমরা অক্ষের উভয় মানে একই দিকে উভয় পরমাণুর বা পারমাণবিক কক্ষকের যদি চিহ্ন বা দশা একই থাকে, এটা দেখলাম দুজনেরই দশা একই, যারা ওভারল্যাপ করছে এটাও প্লাস এটাও প্লাস। কিন্তু এখানে কারা কারা ওভারল্যাপ করছে, প্লাস প্লাস, এটা ঠিক আছে, কিন্তু এটা প্লাস মাইনাস, তাহলে এটা প্লাস মাইনাস ওভারল্যাপ পসিবল নয়, তার কারণ দশা পার্থক্য ঘটছে। ঠিক আছে, তাহলে কন্ডিশনও আমরা দেখলাম। এইবার দেখবো এই যে বন্ডিং আর অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষক দেখলাম, এদের এনার্জি দেখব। কারণ যখনই কোনো অণু গঠন হবে, কেন গঠন হবে, তারা এনার্জিটিক্যালি স্টেবল হবে, এটা আমাদের মনে রাখতে হবে। যে কোনো পরমাণু যুক্ত হয় কেন, সে এনার্জিটিক্যালি স্টেবল হতে চায়, মানে শক্তির দিক থেকে সে স্থায়ী হতে চায়। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই যে আণবিক কক্ষকগুলো উৎপন্ন হয় বা আণবিক কক্ষক তৈরি হয়, সেখানে শক্তি পরমাণুর বা পারমাণবিক কক্ষকের তুলনায় অবশ্যই কম হবে, না হলে সেটা সুস্থিত হবে কি করে। দেখো কিভাবে হচ্ছে, এই যে সাই মানে এটা পরমাণুর, এটা পরমাণুর পারমাণবিক কক্ষক, এটা একটা পারমাণবিক কক্ষক, এটা আর একটা পারমাণবিক কক্ষক, দুজন যুক্ত হলো, বন্ডিং বা অনুবন্ধী আণবিক কক্ষক যেটা তৈরি হলো, তার শক্তি দেখো এই যে পারমাণবিক কক্ষক ছিল তাদের তুলনায় অনেকটাই হ্রাস পেয়েছে। এই বন্ডিং কক্ষকগুলি মানে অনুবন্ধী কক্ষকগুলি, এই আণবিক কক্ষক বা মলিকিউলার অরবিটালগুলি যেগুলো বন্ডিং, তারাই একটি অণুকে স্থায়িত্ব লাভ করতে সাহায্য করে বা স্থায়িত্ব দান করে, কিন্তু অ্যান্টিবন্ডিং এরা স্থায়িত্ব দান করতে পারে না। ঠিক আছে, তাহলে শক্তি হিসেবে কি দেখলাম, বন্ডিং এর শক্তি কম মানে স্থায়ী বেশি, অ্যান্টিবন্ডিং এর শক্তি বেশি স্থায়িত্ব কম। ঠিক আছে, তাহলে এবার আসি নেক্সট। দেখো শক্তির ক্রম অনুযায়ী আণবিক কক্ষকগুলো সাজিয়ে আমি দিয়েছি তোমাদের, তোমরা এইটা অবশ্যই কপি করে নেবে। ঠিক আছে, কি কি এখানে যেগুলো লেখা আছে, হাইড্রোজেন হিলিয়াম থেকে শুরু করে নাইট্রোজেন পর্যন্ত আণবিক কক্ষকগুলো কেমন হয় তার সজ্জাক্রম শক্তি অনুযায়ী, এদিকে হচ্ছে এদিকে হচ্ছে এনার্জি, শক্তি অনুযায়ী তার ক্রমটা এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, কি কি আণবিক কক্ষক আমরা জানি, এস, একটা এস একটা এস, দুটো এস যুক্ত হলে দুটো আণবিক কক্ষক, একটা সিগমা একটা সিগমা স্টার, দুটো এস যুক্ত হয়েছে একটা সিগমা সিগমা স্টার। পি যুক্ত হয়েছে একটা, কি ছিল পি যুক্ত হলে আমরা দেখেছি দুটো পাই হবে একটা সিগমা হবে, দেখো দুটো পাই একটা সিগমা, তারপর পাই স্টার সিগমা স্টার। আর এই যে এটা শক্তি স্তর, আণবিক কক্ষকগুলো শক্তি স্তর, এটা অবশ্যই কপি করে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবার আর একটা শক্তি স্তর দেখব, যে অক্সিজেন ফ্লুরিন নিয়ন, এদের ক্ষেত্রে আগের যে অর্ডারটা ছিল শক্তির তার থেকে একটু ডিফারেন্স রয়েছে। কি ডিফারেন্স রয়েছে, কেবলমাত্র এইটা, সেখানে কি ছিল দেখো, নিচে পাই ছিল আর এখানে দেখো নিচে কি আছে, সিগমা আছে। ক্লিয়ার? তো কেন এরম হচ্ছে, তার কারণ হচ্ছে নাইট্রোজেন পর্যন্ত যে পরমাণুগুলো রয়েছে, হাইড্রোজেন থেকে নাইট্রোজেন পর্যন্ত, এই পরমাণুগুলি, আচ্ছা একটা কথা যেটা, এই যে হিলিয়াম আর হাইড্রোজেন এদের ক্ষেত্রে পি কোনো ভূমিকা নেই, বেরিলিয়াম লিথিয়াম এদের ক্ষেত্রেও পি এর কোনো ভূমিকা নেই, বোরন কার্বন নাইট্রোজেন বেসিক্যালি এদের জন্যই এটা অ্যাপ্লিকেবল হয়ে থাকে। তো দেখো কি হয়, এখানে যদি আমরা শক্তি হিসেবে দেখি, কি দেখব, এই যে আণবিক কক্ষকগুলো সজ্জাক্রম বা শক্তির ক্রম, এই ডিফারেন্সটা কেন, এখানে আগে পাই তারপর সিগমা আর এখানে আগে সিগমা তারপর পাই, কেন, তার কারণ হচ্ছে
নাইট্রোজেন পরমাণু, কার্বন পরমাণু, বোরন পরমাণু এগুলোর আকার ছোট হয়, এই পরমাণুগুলির আকার ছোট হয়। তাই এদের মধ্যে কি হয়, এই সিগমা আর পাই একটা ইন্টারাকশন তৈরি হয়। এই ইন্টারাকশনের ফলে এই সিগমা ওপরে উঠে যায় আর পাই নিচে নেমে আসে। ঠিক আছে, শুধুমাত্র এইটুকুই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। তবে তোমরা শক্তি স্তরটা ভালো করে লিখে রাখবে, আর এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো এবার আসি আমরা নেক্সট কি আছে। দেখো, আণবিক কক্ষক সমূহকে ইলেকট্রন দ্বারা পূর্ণ করার নিয়মাবলী। কেন? তার কারণ হচ্ছে আমরা জানি পরমাণুর মধ্যে পারমাণবিক কক্ষকে ইলেকট্রনগুলি ঘুরে বেড়ায়। তাহলে যখন আণবিক কক্ষক তৈরি হলো, তাহলে অবশ্যই সেখানেও ইলেকট্রন থাকবে। সেই ইলেকট্রনগুলো অণুর মধ্যে কিভাবে বিন্যস্ত হয়ে থাকবে সেটা তো জানতে হবে। সেটা আমরা কিভাবে জানবো? এই কি যে ইলেকট্রন পূর্ণ করার নিয়মাবলী, সেই নিয়মাবলী থেকে। কি কি নিয়মাবলী? সেই একই আব্বাও নীতি, পাওলির অপবর্জন এবং হুন্ডের সূত্র। এগুলো আমরা ভালো করেই জানি। আব্বাও নীতি মানে প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন, তারপরে প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন আণবিক কক্ষকে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর উচ্চ শক্তি সম্পন্ন কক্ষকে ইলেকট্রন প্রবেশ করবে। পাওলির অপবর্জন নীতি কি জানি? ম্যাক্সিমাম দুটি ইলেকট্রন থাকতে পারবে, সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারবে যে কোনো কক্ষকে। হুন্ডের সূত্র কি জানি? সমশক্তি বা সমতুল্য সম্পন্ন, মানে যেখানে এইভাবে থাকবে পি একটা 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 এইভাবে, মানে এখানে যুগ্ম অবস্থায় থাকবে না। সমশক্তি সম্পন্ন আণবিক কক্ষকগুলি যতক্ষণ পর্যন্ত খালি থাকবে তারা এককভাবে ওই স্থান দখল করতে থাকবে। ঠিক আছে, এটা এখানেও প্রযোজ্য হবে। তো কিভাবে হচ্ছে সেটা আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাবো। ফর এক্সাম্পল, হাইড্রোজেন। হাইড্রোজেন কি হয়? দেখো, হাইড্রোজেন এইচ, পারমাণবিক কক্ষক কি আছে? 1s, H, 1s, একটা ইলেকট্রন থাকে 1s। ঠিক আছে, এদের এখান থেকে যে আণবিক কক্ষক তৈরি হবে কি হবে? একটা সিগমা হবে জানো, আর দুটো হবে, একটা সিগমা আর একটা সিগমা স্টার। 1s 1s, মোট কতগুলো ইলেকট্রন? দুটো ইলেকট্রন। কিভাবে বসাবো? আমরা জানি আগে নিম্ন শক্তি সম্পন্ন, এখানেই বসবে। পাওলির অপবর্জন নীতি কি বলেছে? সর্বাধিক দুটো ইলেকট্রন বসতে পারে, তাহলে এখানেই দুটো, এখানে 0। ক্লিয়ার? মনে করো লিথিয়াম, লিথিয়াম Li2 কি হবে? 1s 2 2s 1। লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 3। তাহলে এইভাবে হচ্ছে, দেখো কি হবে? দুটো s, 1s 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 যুক্ত হলে কি? সিগমা 1s আর সিগমা স্টার 1s, তারপর সিগমা 2s, সিগমা স্টার 2s। দেখো, তোমরা একটু ভালো করে এই শক্তির স্তরগুলো মুখস্থ করবে, ওকে? তবে প্র্যাকটিস করতে করতে ঠিক মনে থেকে যাবে। তাহলে হয়েছে এখানে। এবার ইলেকট্রন বসাবো। মোট কতগুলো ইলেকট্রন? লিথিয়ামের 3টে, মানে 3 3 6টা ইলেকট্রন বসবে। প্রথমটাতে দুটো সর্বাধিক, তারপরটাতে দুটো, তারপরেরটাতে দুটো, 6টা বসে গেল। ক্লিয়ার হয়েছে? এবার আমরা আসবো নাইট্রোজেন N2। নাইট্রোজেন কি হবে? 1s2, নাইট্রোজেনের কত? 7, 2s2 2p3। তাহলে আরো একটা নাইট্রোজেন একই রকম হবে 1s2 2s2 2p3। তাহলে এদের যে অরবিটাল কি কি তৈরি হবে? মলিকিউলার অরবিটাল। দেখো, 1s সিগমা, সিগমা স্টার সিগমা, সিগমা স্টার পাই 2px, পাই 2py, তারপর সিগমা 2pz। তাহলে কিভাবে হবে? সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, তারপর পাই 2px, পাই 2py, সিগমা 2pz, পাই স্টার
2px পাই স্টার 2py তারপর সিগমা স্টার আছে। তাহলে ইলেকট্রন কতগুলো হবে? একটা নাইট্রোজেনের 7, দুটো নাইট্রোজেন 7 7 14 14। তাহলে 2 2 6 8 9 10 11 12 13 14। বোঝা গেছে? এবার আসি অক্সিজেন O2, কত পরমাণু ক্রমাঙ্ক? 8। তাহলে 1s2 2s2 2p4 1s2 2s2 2p4। তাহলে শক্তির ক্রম কি আছে এখানে? দেখো আবারও বলছি, একটু চেঞ্জ আছে, আগে সিগমা 2pz আসবে। তাহলে কি লিখবো? সিগমা 1s সিগমা স্টার 1s সিগমা 2s সিগমা স্টার 2s সিগমা, সরি হ্যাঁ ঠিক আছে, সিগমা 2pz পাই 2px তারপর পাই স্টার সরি পাই 2px তারপর পাই স্টার 2px আর পাই স্টার 2py সিগমা স্টার 2pz। ঠিক আছে, এবার ইলেকট্রন বসাবো। কতগুলো ইলেকট্রন? মোট 8 আর 16। দেখো এখানে 2 4 6 8 10 11 12 13 14 15 16। এই জায়গাটা ভালো করে খেয়াল করবে। অক্সিজেনের ক্ষেত্রে পাই স্টারে দুটো অযুগ্ম ইলেকট্রন উপস্থিত থাকে। অযুগ্ম ইলেকট্রন উপস্থিত থাকলে তাকে কি বলবো সেটা আমরা পরে জানবো। তাহলে চলো, এই পর্যন্ত বোঝা গেল যে কিভাবে আমরা কোনো মলিকিউল বা কোনো অণুর আণবিক কক্ষগুলো লিখতে পারি এবং সেই আণবিক কক্ষকে ইলেকট্রনগুলো কিভাবে রয়েছে সেগুলো দেখাতে পারি। ঠিক আছে, চলো এবার নেক্সট স্লাইড। এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন কি? বন্ড অর্ডার ক্যালকুলেট করা। বন্ড অর্ডার ক্যালকুলেট করার ফর্মুলা কি? হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রনের সংখ্যা মাইনাস অ্যান্টিবন্ডিং ইলেকট্রনের সংখ্যা। তাহলে আমরা বন্ড অর্ডার ক্যালকুলেট করব। এখানে দেখো হাইড্রোজেনের বন্ড অর্ডার কি হবে? বন্ড অর্ডার BO ইকুয়াল টু কি হবে? হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রন কত আছে? 2, অ্যান্টিবন্ডিং 0, তাহলে বন্ড অর্ডার 1। ক্লিয়ার? লিথিয়াম কি হবে? লিথিয়াম বন্ড অর্ডার কি হবে? বন্ডিং এ কতগুলো আছে? দুটো, অ্যান্টিবন্ডিং, তাহলে বন্ড অর্ডার ইকুয়াল টু, আমি এখানে লিখছি লিথিয়াম বন্ড অর্ডার ইকুয়াল টু হাফ, বন্ডিং এ কতগুলো আছে? দেখো স্টারে তো নেই, বন্ডিং এ আছে 2 মাইনাস স্টার মানে কি? এটা অ্যান্টি বন্ডিং, কতগুলো আছে? দেখলাম দুটো আছে, তাহলে 0 হবে। নাইট্রোজেনের কি হবে? দেখো নাইট্রোজেনের কি হবে? হাফ, বন্ডিং এ কতগুলো আছে? দেখো 1 2 3, যেটা আমি সার্কেল করলাম, যেখানে স্টার দেওয়া আছে ওগুলো হচ্ছে অ্যান্টি বন্ডিং। ইলেকট্রন কাউন্ট ঠিক করে করতে হবে। বন্ডিং এ কতগুলো আছে? 2 4 6 8 10, 10 মাইনাস অ্যান্টি বন্ডিং, দেখো এই যে স্টার আছে এখানে দুটো, এই স্টার আছে এখানে দুটো, তাহলে মোট 4টে। কি হবে? হাফ ইন্টু 6 মানে 3। ক্লিয়ার? এবার অক্সিজেনটাও ক্যালকুলেট করে দিই। O2 কি হবে? দেখো হাফ ইন্টু বন্ডিং এ কতগুলো আছে ভালো করে খেয়াল করো, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া, তাহলে 10 মাইনাস অ্যান্টি বন্ডিং এ কারা কারা আছে? 2 4 5 6। বুঝতে পেরেছো? পাই স্টার হচ্ছে অ্যান্টি বন্ডিং, পাই স্টারে দুটো আছে, তাহলে মোট কতগুলো হলো? 1 2 3 4 5 6, তাহলে মোট হলো 6। কি হবে? হাফ ইন্টু 10 - 6
4 অর্থাৎ ক্লিয়ার হয়েছে আশা করি। এইবার আসবো আমরা, তাহলে দেখলাম বন্ড অর্ডার কিভাবে ক্যালকুলেট। তোমাদের এইচডব্লিউ কি ক্যালকুলেট করতে হবে? এইচডব্লিউ থাকবে V2 ক্যালকুলেট করবে, আর C2 ক্যালকুলেট করবে, আর Ne2 ক্যালকুলেট করবে। ওকে, এইগুলো থাকবে এইচডব্লিউ। যদি কারো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। নেক্সট কি আছে, এই বন্ড অর্ডার থেকে আমরা কি কি বিষয় সম্বন্ধে জানতে পারি? কি কি বিষয় সম্বন্ধে? বন্ড অর্ডার সর্বদা ধনাত্মক হবে, কোনোভাবেই ঋণাত্মক অথবা শূন্য হবে না। যদি শূন্য হয় তাহলে অণুটি হবে অস্থায়ী। দেখো কিভাবে হচ্ছে। এই যে হিলিয়াম, আচ্ছা হিলিয়াম করা নেই, আমি এখানে হিলিয়াম করে দেখাচ্ছি। তাহলে হিলিয়াম কতগুলো আছে? পরমাণু ক্রমাঙ্ক 2, ইলেকট্রন বিন্যাস 1s2। তাহলে দুটো হিলিয়াম যুক্ত হলে কি হবে? দুটো হিলিয়াম যুক্ত হলে মোট কটা ইলেকট্রন হবে? 4টে ইলেকট্রন হবে। কি কি পারমাণবিক আণবিক কক্ষ কি কি হবে? একটা হবে সিগমা, আর একটা হবে সিগমা স্টার। সিগমাতে 1s আর সিগমা স্টার 1s। মোট কতগুলো ইলেকট্রন আছে? দুটো, দুটো 4টে। তাহলে এখানে জানি আমরা দুটো বসবে, এখানে দুটো ম্যাক্সিমাম পাউলির নিয়ম অনুযায়ী, তাহলে 4টে। এবার হাফ ইন্টু বন্ডিংয়ে কতগুলো আছে? 2, অ্যান্টি বন্ডিংয়ে কতগুলো? 2, মানে থাকবে 0। তাহলে এখানে বন্ড অর্ডার কি হবে? 0। এই যে একটু আগে দেখালাম, যদি ঋণাত্মক অথবা শূন্য হয় তাহলে অস্থায়ী হবে। আমরা তো জানি হিলিয়াম He2 কোনোভাবে গঠন হয়, শুনেছ? এরা তো নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌল, এরা নিষ্ক্রিয় মৌল। কেমন? এরা কি এক পারমাণবিক বা মোনো অ্যাটমিক, বা মোনো অ্যাটমিক হয়েছে, মানে এক পরমাণুক অণু। এরা একটা পরমাণু, এক পরমাণুক লিখি, এক পরমাণু মানে তাদের একটা পরমাণু একটা অণু গঠন করে। ঠিক আছে? আচ্ছা, বন্ড অর্ডার থেকে তাহলে এটা জানলাম। বন্ড অর্ডারের মান 1, 2, 3 হলে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন উপস্থিত থাকে। দেখো এবার একটু রিক্যাপ। হাইড্রোজেন দেখো বন্ড অর্ডার 1, আমরা জানি H এইভাবে গঠন হয়। নাইট্রোজেন দেখো বন্ড অর্ডার 3, জানি N ট্রিপল বন্ড N গঠন হয় এইভাবে। অক্সিজেন জানি O ডাবল বন্ড O। ক্লিয়ার? এবার আসি আমরা নেক্সট, বন্ড অর্ডার, বন্ধন বিয়োজন শক্তি। দেখো এক বন্ধন ভাঙতে যতটা শক্তি দিতে হবে, দ্বিবন্ধন ভাঙতে বেশি শক্তি দিতে হবে, দ্বিবন্ধন ভাঙতে আরও বেশি শক্তি দিতে হবে। অর্থাৎ বন্ড অর্ডার যত বেশি হবে বন্ধন বিয়োজন শক্তি তত বেশি হবে। বন্ড অর্ডার এবং বন্ধন দৈর্ঘ্য, দেখো আমরা এখান থেকে তো সহজে একটা ধারণা করতে পারি। কি কনক্লুশন? সেটা হলো ত্রিবন্ধন দেখো ছোট কার তুলনায়? দ্বিবন্ধনের থেকে। আর এক বন্ধনের থেকে দ্বিবন্ধন ছোট, মানে ট্রিপল বন্ড। এইভাবে হচ্ছে মানে বন্ড অর্ডার এবং বন্ধন দৈর্ঘ্য, বন্ধন দৈর্ঘ্য যত বেশি হবে বন্ড অর্ডার তত কম হবে, বা ঘুরিয়ে বলতে পারি বন্ড অর্ডার বেশি হলে বন্ধন দৈর্ঘ্য কম হবে। আর বন্ড অর্ডার যদি ভগ্নাংশ হয় তাহলে অণুটি অবশ্যই পরাচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিজম বা প্যারাম্যাগনেটিক হবে। প্যারাম্যাগনেটিজম ধর্ম প্রদর্শন করবে, বা অণুটি প্যারাম্যাগনেটিক বা পরাচুম্বকীয় হবে। ফর এক্সাম্পল দেখো এখানে অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে এই যে একটা ছিল, অক্সিজেন হলো প্যারাম্যাগনেটিক বা পরাচুম্বকীয়। দেখো সবসময় এটা বলেছে ভগ্নাংশ হলে অবশ্যই পরাচুম্বকীয় হবে, তার মানে এটা নয় যে ভগ্নাংশ না হলে সেটা প্যারাম্যাগনেটিক হতে পারে না। ভগ্নাংশ হলে অবশ্যই হবে, আর প্যারাম্যাগনেটিক সেজন্য হবে যদি কোনো আণবিক কক্ষকে অযুগ্ম ইলেকট্রন থাকে, তবে সেটা প্যারাম্যাগনেটিক হবে। সেটা ভগ্নাংশ আসুক বন্ড অর্ডার বা পূর্ণ সংখ্যা আসুক সেটা ম্যাটার করবে না, কিন্তু যদি ভগ্নাংশ আসে বন্ড অর্ডার তাহলে অবশ্যই প্যারাম্যাগনেটিক হবে। ক্লিয়ার? তাহলে এবার আমরা দেখি নেক্সট কি আছে। আচ্ছা, এই ছিল আমার টোটাল কনসেপ্ট। এইবার তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য আমি এমসিকিউ আপলোড করব, সেটা তোমরা নেক্সট ক্লাসে পেয়ে যাবে। অবশ্যই ক্লাস অ্যাটেন্ড করবে। আর যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয় তাহলে কেমিস্ট্রি মেট বাই অমিতোষ দাস
এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা পিডিএফ সব পেয়ে যাবে, বা গুগল ড্রাইভ ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে পিডিএফের। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত আজকের ক্লাস, দেখা হবে পরের ক্লাসে।